দেখতে দেখতে বাংলাদেশের নতুন বাংলাদেশের 1 বছর। দাবি 1 দফা 1 প্রধানমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগান তুলে মিছিল গণভবনের দিকে এগিয়ে চলে। অন্যদিকে আন্দোলনকারীদের একাংশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একের পর এক মূর্তি ভেঙে গুড়িয়ে দেয়। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্যারিসে অপেক্ষা করছিলেন কখন শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়বেন। যেই খবর পেয়েছেন অমনি তল্পি তল্পা সব আগে থেকে গোছানো ছিল, যে কারণে শেখ হাসিনা বলেছিলেন নির্ভুল নিখুঁতভাবে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল বিদেশের মাটি থেকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এত ভয় কেন আওয়ামী লীগকে, আমি তো বুঝতে পারছি না। তাহলে কি কোথাও মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে? যারা আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে দুঃখ করে সামাজিক মাধ্যমে লিখতেন যে ডাল ভাত সবজি ছাড়া একটু প্রোটিন পাওয়া যায় না, তারা আজকে একসঙ্গে 30-40টা গাড়ি নিয়ে তার কনভয় নিয়ে বেরোচ্ছে। পরিবর্তনের পর সাধারণ মানুষ বাংলাদেশে গণতন্ত্র হারিয়েছে। তাদের মারধর করা হচ্ছে, সংখ্যালঘুদের ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেক্ষেত্রেও লাল, অর্থাৎ বাংলাদেশের রং এখন লাল। দেখতে দেখতে বাংলাদেশের নতুন বাংলাদেশের 1 বছর। অনেকে বলছেন স্বপ্নভঙ্গের 1 বছর, আবার অনেকে বলছেন পৃথিবীর অন্যতম জঘন্যতম ষড়যন্ত্রের 1 বছর। সত্যি কি তাহলে স্বপ্নের বাংলাদেশ নয়, শুধুই স্বপ্নভঙ্গের বাংলাদেশ? না, অবশ্যই স্বপ্নের বাংলাদেশ, আবার স্বপ্নভঙ্গেরও বাংলাদেশ। কেন বলছি তা নিয়েই আজকে বিস্তৃত আলোচনা আজকের রণক্ষেত্রে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। দেখুন, প্রথমেই আপনাদের বলে রাখি, বাংলাদেশে পরপর যে ঘটনাগুলো ঘটেছে, যদি খুব ঠান্ডা মাথায় একটু সময় দিয়ে বিচার করেন ঠিক কি কি ঘটল, মনে হবে যেন আপনি একটা রোমাঞ্চকর থ্রিলার পড়ছেন। কেন বলছি? তার কারণ আছে। আমি প্রথমে আপনাদের একবার শুধু কালো পঞ্জিটা দেখিয়ে দেব, অর্থাৎ ক্রোনোলজিক্যালি কাল ধরে ঠিক কীভাবে দিনকাল বদল হয়েছে বাংলাদেশে। এখন প্রশ্নটা হয়েছে, আদৌ কি বাংলাদেশ বদলেছে? দেখুন, তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশগুলোর সমস্যা একটাই, সাধারণ খেটে খাওয়া মানুষের লড়াই, এবং সেই লড়াইটা হচ্ছে ক্ষুধার লড়াই, সেই লড়াইটা হচ্ছে একটু ভালো থাকার লড়াই। শাসক আসবে যাবে, কিন্তু মেহনতি মানুষ চিরকাল বঞ্চিত হয়ে থাকবে। সেক্ষেত্রে দেখতে গেলে বাংলাদেশ কি কিছুটা এগোলো নাকি কিছুটা পিছিয়েছে? বাংলাদেশে কাদের লাভ হলো? নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে যারা প্রচুর ক্ষমতা ভোগ করছেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে দুঃখ করে সামাজিক মাধ্যমে লিখতেন যে ডাল ভাত সবজি ছাড়া একটু প্রোটিন পাওয়া যায় না, তারা আজকে একসঙ্গে 30-40টা গাড়ি নিয়ে তার কনভয় নিয়ে বেরোচ্ছে। যারা আগে একটা সময় ভাঙা মুঠোফোন ব্যবহার করত, এখন তাদের কাছে অত্যাধুনিক পৃথিবীর বিলাসবহুল একটা নয়, দুটো নয়, 7-7টা মোবাইল তারা ব্যবহার করে। কেন হলো? কিভাবে হলো? সত্যি কেন রোমাঞ্চকর বলছি, আসুন একবার দেখে নিই। নতুন বাংলাদেশের 1 বছর। একদিকে শেখ হাসিনা, আরেকদিকে মোহাম্মদ ইউনূস। অন্যদিকে রক্তাক্ত বাংলা, যে বাংলা শহীদের রক্তে লাল। এখন এই শহীদ কারা? যারা এক সময় একটা মুক্তির ভোর দেখতে চেয়েছিল, শহীদের রক্ত সেখানেও। আবার পরিবর্তনের পর সাধারণ মানুষ বাংলাদেশে গণতন্ত্র হারিয়েছে। তাদের মারধর করা হচ্ছে,
সংখ্যালঘুদের ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেক্ষেত্রেও লাল। অর্থাৎ বাংলাদেশের রং এখন লাল। নতুন বাংলাদেশের 1 বছর আমরা প্রথমেই চলে যাব 5ই আগস্ট 2024। খুব গুরুত্বপূর্ণ সেই দিনটা, এখনো চোখের সামনে নিশ্চয়ই আপনাদের ভাসছে সেই দিনটা। বৈষম্য বিরোধী আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে। গত 36 দিনের আন্দোলন সংঘর্ষে বহু প্রাণ গিয়েছে। দাবি 1, দফা 1, প্রধানমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগান তুলে মিছিল গণভবনের দিকে এগিয়ে চলে। আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে এসে আশ্রয় নেন। অন্যদিকে আন্দোলনকারীদের একাংশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একের পর এক মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করেন। একই সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করেন এবং আশ্বাস দেন সর্বদলীয় বৈঠকের পর রাষ্ট্রপতির নির্দেশে খুব তাড়াতাড়ি অস্থায়ী সরকার গঠন হবে। এরপর চলে আসছি 8ই আগস্ট। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে দুপুরে বাংলাদেশে ফেরেন। তিনি প্যারিসে অপেক্ষা করছিলেন কখন শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়বেন। যেই খবর পেয়েছেন অমনি তল্পা সব আগে থেকে গোছানো ছিল, যে কারণে শেখ হাসিনা বলেছিলেন যে মেটিকিউলাসলি এক্সিকিউটেড প্ল্যান, অর্থাৎ নির্ভুল নিখুঁতভাবে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল বিদেশের মাটি থেকে। এবং তিনি প্যারিস থেকেই চলে আসেন, দুপুরে বাংলাদেশে ফেরেন, রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। তার আগে অনেক ন্যাকামি করেছিলেন যে না আমি রাষ্ট্রপ্রধান হতে চাই না, এসব বলেছিলেন। সমস্ত কিছু যেহেতু ঠিক তার প্ল্যান মাফিক চলছিল, পরিকল্পনা মাফিক চলছিল, সেই জন্য তিনি এসে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। প্রশাসন পুনর্গঠন ও শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন, যে প্রতিশ্রুতি আজও প্রতিশ্রুতি থেকে গিয়েছে। একই সঙ্গে শপথ নেন সহ উপদেষ্টারা। 12ই আগস্ট 2024, একদিকে গ্রামীণ টেলিকর্মীদের কল্যাণ তহবিলের দুর্নীতির অভিযোগে গ্রেফতার মামলা থেকে ইউনূস সহ বাকি অভিযুক্তরা মামলার অব্যাহতি পান। অন্যদিকে আওয়ামী লীগের কর্মী সদস্য এবং সাধারণ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বাড়তে থাকে। অর্থাৎ 12ই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেন বলুন তো? তার কারণ যেদিন কারাগারের অন্ধকারে নিক্ষেপ হওয়ার জন্য তার বিরুদ্ধে রায় বেরোনোর কথা, তার আগে তিনি রাজাই উল্টে দিয়েছেন, রানী উল্টে দিয়েছেন, তিনি শাসক উল্টে দিয়ে নিজেই শাসক হয়ে গেছে, এবার নিজেই শাসক, সুতরাং অব্যাহতি পেয়ে গেলেন। ভাবুন, একটা চিট ফান্ডের মালিক, তিনি মানুষের টাকা মেরেছেন, মানুষের চোখের জল ঝরিয়েছেন, সে স্বাধীন হয়ে গেল। অর্থাৎ সে মামলা থেকে অব্যাহতি করিয়ে নিল, কারণ সেই তখন রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের মানুষ আদবে ব্যাপারটা বুঝতে পারেনি, কত বড় খেলা ছিল, কত বড় পরিকল্পনা ছিল। ভাবুন, ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন 12ই আগস্ট আর বাংলাদেশে কোনোদিনও তিনি ঢুকতে পারবেন না। চিরদিনের মতো বাংলাদেশে ঢোকার পথ বন্ধ হয়ে যাবে। এমনভাবে বিদেশি শক্তি নিয়ে, অর্থ নিয়ে তিনি প্ল্যান পরিকল্পনা এমনভাবে সাজালেন যে 12ই আগস্টে এসে রায়টাই উল্টে দিলেন। যার থাকার কথা ছিল চিরকাল দেশের বাইরে নির্বাসিত হয়ে, কারণ দেশে ফিরলেই তাকে কারাগারের অন্ধকার কুঠুরিতে থাকতে হতো, সে এমনভাবে পরিকল্পনা করল 12ই আগস্টে পাশা বদলে দিলেন। অর্থাৎ তিনি মামলা থেকে অব্যাহতি পেলেন। 4 থেকে 20 আগস্ট 2024, আওয়ামী লীগের পতনের পর সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপে 2100টি হিন্দু সম্প্রদায়ের মানুষ ও সম্পত্তির ওপর হিংসাত্মক ঘটনার নথিভুক্ত। এর মধ্যে 157টি বাড়ি, 69টি মন্দির আক্রমণ, জ্বালিয়ে দেওয়া হলো, অন্তত 5 জন নিহতের নথিভুক্ত হলো। এই 4 থেকে 20 সংখ্যালঘুদের ওপর অত্যাচার নেমে এলো। ভাবুন, যে সংখ্যালঘুরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল, সেখানকার ছাত্র, সেখানকার যুবক, তারা নেমেছিল, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিল। তারা কি দেখল? যে মোহাম্মদ ইউনূস একের পর এক প্ল্যান তৈরি করে রেখেছিলেন, অসাধারণ সমস্ত প্ল্যান তিনি তৈরি করেছিলেন। বিস্ময় কাটতে না কাটতেই সংখ্যালঘু, 2000-এর বেশি সংখ্যালঘু
2110টি হিন্দু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি এবং মানুষ খুনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। 25শে আগস্ট 2024 জাতীয় নিরাপত্তা বাহিনী আনসার কর্মীরা ঢাকা সচিবালয়ের সামনে ব্যাপক কর্মসূচি পালন করে। এই সময় ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। 388 জন জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়, একজনের মৃত্যু এবং বহু মানুষের আহত হয়। এরপরেই চলে এলো 26শে আগস্ট। কি হয়েছে? আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি অর্থাৎ একটা সন্ত্রাসবাদী জঙ্গি ইসলামিক জেহাদি সংগঠন, সেই এবিটির প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেওয়া হয়। একাধিক খুন, ধর্ষণ, দুষ্কৃতী কার্যকলাপের ঘটনায় আসামি সে। বুঝতে পারছেন? যে খুন, ধর্ষণ, রাহাজানি করেছে তাকে আদালত থেকে তার জামিন তৈরি করা হলো এবং তারপর তাকে বার করে দেওয়া হলো। কেন? তার কারণ এবার সে তাণ্ডব করবে। কার ওপর তাণ্ডব করবে? সে হিন্দু নারী ধর্ষণ করবে, সে হিন্দুদের কাটবে, সে সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা ধর্মপ্রাণ, যারা ইসলামে বিশ্বাস করেন তাদেরকেও দাবিয়ে রাখা যাবে। সেই জন্যে দুষ্কৃতী, সন্ত্রাসবাদী, ইসলামিক জেহাদি এটিভির প্রধান অর্থাৎ প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেওয়া হলো। এরপর 4 সেপ্টেম্বর 2024 অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ 2024 কি হলো? আরেক কুখ্যাত সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামের জামিন। খুন ও অস্ত্র মামলা সহ 12টি ভিন্ন মামলার আসামি সে। 2000 সালের গোড়ার দিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 জন শীর্ষ অপরাধীর অন্যতম আসলাম। একই সঙ্গে জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসু, টিটনের মতো শীর্ষ সন্ত্রাসীরা একের পর এক সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে। বুনো জন্তু, জানোয়ারের মতো হিংস্র প্রাণীদের সব ছেড়ে দেওয়া হচ্ছে। এদের কাজ কি হবে? এরা লাফাবে, ছাপাবে, খুন করবে, ধর্ষণ করবে, একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের মানুষ তখনও বুঝতে পারছে না ব্যাপারটা হচ্ছে কি। মোহাম্মদ ইউনূস তিনি হাসছেন, সব পরিকল্পনা মতো হচ্ছে। প্রথমে ক্ষমতা দখল, তারপর ক্ষমতায় থাকার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। টুকরো টুকরো সেই পরিকল্পনাগুলো একের পর এক হচ্ছে। 11 সেপ্টেম্বর 2024 ইউনূস সরকার প্রশাসনের সংস্কারের জন্য 11টি রিফর্ম কমিশন গঠন করে, যার মধ্যে রয়েছে সংবিধান, নির্বাচন, পুলিশ, বিচার সংস্কার কমিশন। অর্থাৎ সংবিধানটা, নির্বাচনের পদ্ধতি, পুলিশ, বিচার সংস্কার সব কিছু হাতে নিতে হবে। অ্যাবসোলিউট পাওয়ার, একেবারে ক্ষমতার এক নায়কতন্ত্র হয়ে উঠতে হবে। অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার কি করে এ প্রসঙ্গে পরে আলোচনা করব। তারপর 22শে অক্টোবর 2024 সরকার ঘোষণা করেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন সীমিত করা হবে। তার কারণ বাংলাদেশ তখন তার বাপের সম্পত্তি। সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকরা যেতে পারবে না, বাংলাদেশের লোক বাংলাদেশে ঢুকতে পারবে না, কারণ ওটা বিক্রি করে দিয়েছে। কাকে বিক্রি করেছে আসবো, সে প্রসঙ্গেও আসবো। 25শে অক্টোবর 2024 চট্টগ্রামের সনাতন জাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশে গেরুয়া পতাকা উত্তোলন ও পতাকা প্রদর্শনের অভিযোগে দেশবিরোধী আইনে মামলা দায়ের করা হয় বাংলাদেশের ইসকনের প্রাক্তন মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। একই দিনে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। শুরু হয়ে গেল এবার রাষ্ট্রীয় সন্ত্রাস। এটাই বাকি ছিল। দেখুন, 25শে অক্টোবরের ঘটনা ঠিক তার কিছুটা আগে অর্থাৎ 11ই সেপ্টেম্বর সংবিধান, নির্বাচন, পুলিশ, বিচার সংস্কার কমিশন গঠন করেছেন। সেই কমিশনের শীর্ষ পদে মোহাম্মদ ইউনূস শুধুমাত্র নিজের লোকেদের রেখেছে। এইবার প্ল্যান মাফিক কাজ শুরু হয়ে গেল। সংখ্যালঘুদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার হলো। 26শে নভেম্বর 2024 চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতের জামিন আবেদন খারিজ করে দেয়। খারিজ তো করবেই, তার কারণ বিচার ব্যবস্থা, বিচার সংস্কার তার হাতে রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হয়। সশস্ত্র সংঘর্ষে আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। হিংসার ঘটনায় এক আইনজীবী নিহত হয়। এই আইনজীবী যিনি নিহত হয়েছেন তিনি কে? তিনি ইসলামে বিশ্বাস করেন। তিনি নিহত কেন হলেন? এটাও পরিকল্পনার অন্যতম অঙ্গ।
তার কারণ দেশটার নাম বাংলাদেশ। আসলে তো জাতিতে বাঙালি। বাঙালি তো রবীন্দ্রনাথ নজরুল পড়েছে, বাঙালি তো সেলিনা হোসেনের উপন্যাস পড়েছে, বাঙালি তো আবু ইসাকের সূর্য দীঘল বাড়ি পড়েছে। সে বাঙালি তো এত তাড়াতাড়ি মৌলবাদী হতে পারে না। কিন্তু এই আইনজীবীকে মেরে তিনি নির্দেশ পাঠিয়ে দিলেন, ইশারায় বুঝিয়ে দিলেন, যদি এই হিন্দু নেতার জন্য কোনো মুসলিম ভাই দাঁড়ায় তাহলে তার এই অবস্থা হবে। বার্তা পাঠাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তারপর 1 ডিসেম্বর 2024, 2004-এর 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার দোষী সাব্যস্ত প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস করে দিল হাইকোর্ট এবং 16 জানুয়ারি বাবরের জেল মুক্তি ঘটল। শুরু হয়ে গেছে, কোনো বিচার ফিচার হবে না। সংবিধানেরও মালিক আমি, বিচার ব্যবস্থার মালিক আমি, পুলিশ প্রশাসন সব আবার আমার তুড়িতে চলবে দেশ। বার করো সবাইকে জেল থেকে বার করো। এখনো ধ্বংস লীলার অনেকটা অংশ বাকি। এখনো শেখ মুজিবের বাড়ি আছে, এখনো পর্যন্ত গোপালগঞ্জ আক্রমণ করা হয়নি, এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের চেতনায় মুক্তির সূর্য, মুক্তির যুদ্ধ, মুক্তির সংগ্রাম আর শেখ মুজিব রয়েছে। বঙ্গবন্ধুকে মুছে দিতে হবে, ইতিহাসকে মুছে দিতে হবে, নতুন ইতিহাস রচনা করতে হবে। একসময় যা ভেবেছিলেন হিটলার, একসময় যা ভেবেছিলেন মুসোলিনি, একসময় যা ভেবেছিলেন আরও অনেকে, ঠিক সেই রকমভাবে এক নায়কতন্ত্র পেছনের মধ্য দিয়ে দেশকে নিয়ে যেতে হবে। আমরা সেদিকে লক্ষ্য রাখব। 3রা ডিসেম্বর 2024 অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি 2রা জানুয়ারি 2025 পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো। প্রাণনাশের হুমকির কারণে কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করতে আদালতে হাজির হয়নি। এটাই চাইছিল ইউনূস মিয়া, যে আর কেউ এগোবে না প্রাণের ভয়। তারপর ডিসেম্বরের 4 তারিখ পর্যটন চালু রাখতে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা হাইকোর্টে রিট পিটিশন করে। হাইকোর্ট সরকারের পর্যটন সীমাবদ্ধতা কার্যকর রাখে এবং স্থানীয় ব্যবসায়ীদের পিটিশন খারিজ করে দেয়। কি করে করবে? ততক্ষণে তো চলে গেছে মোহাম্মদ ইউনূসের হাতে, তার কমিশন বসে রয়েছে, সেই বিচার ব্যবস্থার সংস্কার করবে। বিচারপতির কি প্রাণের ভয় নেই? তার বাড়িতে কি লোকজন নেই? সুতরাং তিনি সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের যে রিট পিটিশন, ব্যবসায়ীদের যে রিট পিটিশন খারিজ করে দিলেন। 15 এবং 16 জানুয়ারি 2025 সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট ইউনূসের কাছে জমা রাখা হয় এবং সর্বদলীয় আলোচনার মাধ্যমে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এনসিসি গঠন প্রস্তাব করা হয়। 23 জানুয়ারি 2025 ইউনূস এক সাক্ষাৎকারে বলেন যে শেখ হাসিনার অধীনে দেশের উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেক ছিল এবং বিশ্ব তা নিয়ে প্রশ্ন করেনি। তিনি সামগ্রিক উন্নয়ন বলে আসলে গরিবদের শোষণ করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই মোহাম্মদ ইউনূস কে? আমি তার থিসিসটা দেখছিলাম, আমি তার গবেষণাপত্রটা দেখছিলাম। তিনি তো অর্থনীতিবিদ নন, তিনি নোবেল পেয়েছিলেন তো শান্তির জন্য। তিনি অর্থনীতির বোঝেন কে? অনেকে বলবেন, খারাপ লাগবে অনেকের, হ্যাঁ আপনি মোহাম্মদ ইউনূস সম্পর্কে বলছেন। আরে মোহাম্মদ ইউনূস মিয়া যে অর্থনীতি বোঝে, সেই অর্থনীতি এই পশ্চিম বাংলার সারদার মালিক বুঝছেন। তার কারণটা হচ্ছে তিনি বোঝেন চিট ফান্ড। আসলে তিনি গরিবদের ঠকিয়েছেন। গরিবের অর্থ নিয়ে কি করে নিজের গরিবি হাঁটিয়ে বড়লোক হতে হয়, তাতে তিনি পিএইচডি। তার পিএইচডি দেশের অর্থনীতি বোঝার নয়। তিনি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের এনজিওর পদলেহন করে, তাদের সেলসম্যানের কাজ করে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, যাতে সেই ফাউন্ডেশনের কাজ গোটা পৃথিবী জুড়ে করতে পারেন। আসলে কিন্তু সে দালাল। সুতরাং মোহাম্মদ ইউনূস আসলে শেখ হাসিনার অধীনে দেশের উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেক ছিল কেন বলেছেন জানেন? না, শেখ হাসিনাকে সমালোচনার জন্য বলেননি, তিনি আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন। তার কারণ তাকে বোঝাতে হবে যে দেশ এগোচ্ছে, আগে যেটা দেখছিলে ওটা ঠিক নয়। কারণ দেশের মানুষ তো ততদিনে, মানে 23 জানুয়ারিতে দেশের মানুষ
আমরা যখন পশ্চিমবাংলায় সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করছি, ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ তো প্রশ্ন করা শুরু করেছিল, আরে দুমুঠো তো খেতে পাচ্ছি না, আর্থিক অবস্থা পড়ে যাচ্ছে, এটা কি হচ্ছে। সেই জন্যে তিনি আগে থেকে তিনি জানিয়ে রাখছেন, না আগে যেটা শুনেছো সেটা নয়, এখন যেটা দেখছো সেটাই ঠিক, আগেরটা ফেক। আসলে শেখ হাসিনাকে আক্রমণ নয়, আসলে তিনি জমি তৈরি করছেন। অসাধারণ প্ল্যান করেছিলেন, দেশটাকে তো দখল করে নিলেন। এই প্ল্যান মোতাবেক এবার দেশ দখল করলেই শুধু হবে না, দেশের মসনদে টিকে থাকতে হবে, জনগণকে বোকা বানাতে হবে। তাই জন্য তিনি সাক্ষাৎকারে বলে বসলেন অত্যন্ত চিন্তা করেই। 29 জানুয়ারি 2025 আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা। 1 এবং 16 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক। 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। 1 ফেব্রুয়ারি 2025 সেন্ট মার্টিন দ্বীপে 9 মাসের জন্য পর্যটন সম্পূর্ণ বন্ধের ঘোষণা করা হয়। অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2025 থেকে নভেম্বর পর্যন্ত পর্যটনের কারণে পরিবেশের হুমকির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ফেব্রুয়ারির 5 তারিখ 2025 ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের স্মৃতিভবন ভাঙচুর করা হয়। অভিযোগ, শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় এই হামলা চালায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের একাংশ। প্রশাসন হামলা রুখতে ব্যর্থ হয়। আদৌ প্রশাসন ব্যর্থ নয়, মোহাম্মদ ইউনূসের অঙ্গুলি হেলনে তার পেটোয়া বাহিনী গিয়ে ধ্বংস করে। আসলে অর্থনীতি ভাঙতে হবে, তাহলে দেশের মেরুদণ্ড ভাঙা যাবে, ইতিহাসটা মুছতে হবে, তাহলে মানুষের চেতনা রোধ করা যাবে। এই আনন্দে 5 ফেব্রুয়ারি তারই নির্দেশে ধানমন্ডি ভাঙা হয়। আবার এই মানুষ নাকি নোবেল পুরস্কার শান্তির জন্য পেয়েছে, ভেবে দেখুন। এরপর চলে আসি 6 ফেব্রুয়ারি 2025 গাজীপুরে ছাত্র নাগরিকদের বিরুদ্ধে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। অভিযোগ, ধানমন্ডি 32-এর হামলার পাল্টা হিসেবে আওয়ামী লীগের সদস্যরা এই হামলা চালায়। বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। 6 ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে এবার গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে। দেখুন কিভাবে তৈরি হচ্ছে। 7 ফেব্রুয়ারি 2025 ডক্টর খলিলুর রহমান হাইনেনে অনুষ্ঠানে বিমস্টেক সম্মেলনে যান। রাখাইন প্রদেশের অভুক্তদের খাবার পৌঁছে দিতে বাংলাদেশের মধ্য দিয়ে হিউম্যান করিডর বানানোর প্রস্তাব ইউএনের সঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই করিডর নিয়ে জরিপ শুরু হয়েছে। এই করিডর দিয়ে কি হবে? আরাকান প্রদেশে শুয়োরের মাংস যাবে, শুয়োরের মাংস যাবে, আবার বলছে শুয়োরের মাংস যাবে। এবং এই রকমই একটা মোটামুটি চুক্তির কথা 7 ফেব্রুয়ারি 2025 শুরু হয়ে গেছে। আসলে আমি বলছি না, মোহাম্মদ ইউনূস, আপনারা ভাবছেন যে উনি বোধহয় হিন্দু বিদ্বেষী বলে উনি বোধহয় বিরাট ইসলামিক চিন্তাভাবনা করেন। আপনারা যদি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেন, ইহুদিদের একটি সমাবেশে বিদেশে তিনি ইসলাম নিয়ে কি ঠাট্টা ইয়ার্কি করেছেন, একবার নিজের কানে শুনে নেবেন। যারা আপনারা ভাবেন না হিন্দু বিদ্বেষী বলে ইউনূস, সেই জন্যে ইসলাম তিনি মেনে চলেন জীবনের প্রতিটি অঙ্গে, আদৌ নয়। আসলে তিনি কোনো ধর্মেই বিশ্বাস করেন না। 8 ফেব্রুয়ারি 2025 অপারেশন ডেভিল হান্ট নামে দেশব্যাপী অভিযান শুরু করেন অন্তর্বর্তী সরকার। এটি শেখ হাসিনার অনুগতদের আটক এবং আইনি প্রক্রিয়া চালানোর লক্ষ্যে শুরু হয়। এই অভিযানে মোট 11,313 জনকে গ্রেফতার করে। এরপর 12 ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, গৃহযুদ্ধের পরিবেশ শুরু হয়ে গেছে। দেখুন, এই 11,313 এই সংখ্যাটা বিশ্বাস করবেন না, কিন্তু এটা শুধুমাত্র সরকারি খাতায় রয়েছে। এই সংখ্যাটা এর 10 গুণও হতে পারে। তার মানে বুঝতে পারছেন কত মানুষকে অত্যাচার করা হয়েছে, আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কোন আইন এটা? যেই বিচার সংস্কার কমিশনটাও তার হাতে। কোন আইন? যেখানে কোর্টের সমস্ত বিচারপতিরা থরথর করে কাঁপছে। অর্থাৎ শুরু হয়ে যাচ্ছে। কি শুরু হয়ে যাচ্ছে? গৃহযুদ্ধের পরিবেশ। এরপর চলে আসি 12 ফেব্রুয়ারি 2025 জাতীয় ঐক্যমত্য কমিশন অর্থাৎ ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠিত হয়। যে কমিশন জুলাই সনদ ও নতুন বাংলাদেশের সংবিধান তার তৈরি কাজ শুরু করবে। আপনারা একটু ভেবে দেখুন, ক্ষমতায় এসছেন কবে আর কবে শুরু হচ্ছে? 12 ফেব্রুয়ারি। কেন? তার কারণ একটু দেরি করে যদি শুরু না করে তাহলে তো সত্যি সত্যি সব খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। সেই জন্যে একেবারে পরিকল্পনা মাফিক 12 ফেব্রুয়ারি শুরু হলো। জানেন, কিছুতেই এত বিশাল কাজ এত তাড়াতাড়ি করা সম্ভব নয়।
আর যত দেরি হবে তত তার লাভ, তিনি মসনদে থাকবেন, এক নায়কতন্ত্র হয়ে থাকবেন। সেই জন্য দেরি করে শুরু হলো জাতীয় ঐকমত্য কমিশন তৈরির কাজ, এবং সেই কাজ শুরু হতে যত দেরি হবে তত ইউনূসের সুবিধা, তত ভোট পেছাবে, এবং ভোট পেছাতে পেছাতে এমন একটা গৃহযুদ্ধের পরিবেশ করবেন যাতে আর ভোট না করতে হয়। 17 ফেব্রুয়ারি 2025 অন্তর্বর্তী সরকার ঘোষণা করে 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। মৃতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা হিসেবে শ্রেণীবদ্ধ করে আর্থিক ভাতার ব্যবস্থা, সার্টিফিকেট, পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। ক্যাটাগরি ABC অনুযায়ী এককালীন সহায়তা, মাসিক ভাতা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকারের প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। খুব ভালো, খুব ভালো। বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন জানেন তো? তার কারণ মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের চেয়ে পর বংশ পরম্পরায় সুবিধা ভোগ করছিলেন, তার বিরুদ্ধেই বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল সুর কী ছিল? যে আমার বাবা মা পিতামহ, আমার পূর্বপুরুষকে, সেটা বড় কথা নয়, আমার মেধা আছে, আমি কাজ চাই, আমি মেধার ভিত্তিতে কাজ পেতে চাই। অথচ এমনভাবে তৈরি করলেন যাতে আরেকটা বৈষম্য সৃষ্টি হয়। অবশ্যই যারা জুলাই যোদ্ধা, যারা মারা গিয়েছেন, যারা শহীদ, তাদের সম্মান প্রদর্শন করা উচিত। যারা ABC ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে পুরনো সরকারটা ফেলে দেওয়ার জন্য, তাদের পরিচয়পত্র দেওয়া যায়। তারা কি কাজ করতে চায়, সেক্ষেত্রে সরকার সহায়তা করতে চায়। কিন্তু তার সঙ্গে খুব বুদ্ধিদীপ্তভাবে তিনি চাকরিতে অগ্রাধিকারটাও ঢুকিয়ে দিলেন যাতে আরেকটা বৈষম্য সৃষ্টি হয়। এরপর 21শে ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ দিন, এই উপমহাদেশের ভাষা দিবস। কাদের জন্য ভাষা দিবস? অবশ্যই বাংলাদেশের সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের জন্য ভাষা দিবস। অবশ্যই বাংলা ভাষার জন্য যারা লড়েছেন, এপারের বাঙালি হিসেবে তাদের আমরা কুর্নিশ জানাই। বাংলাদেশকে আমরা কেন ভালোবাসি জানেন? বাংলা ভাষায় তাদের অবদানের জন্য। সেই দিনটায় কি করছেন পুরুষ ইউনূস? দেখুন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নম করে, আর কি বলে না, নম করে পুজো করা, ঠিক সেরকম করে। অন্যদিকে কক্সবাজার কুমিল্লা এলাকায় শান্তিপূর্ণ পথসভা ও শোক মিছিলে উত্তেজনা দেখা দেয়, সংঘর্ষ হয় পুলিশ ও নাগরিকদের মধ্যে। 28শে ফেব্রুয়ারি 2025 ছাত্র সংগঠন স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন ও জাতীয় নাগরিক কমিটি জানাপা এবং ন্যাশনাল সিটিজেন পার্টি NCP প্রতিষ্ঠা করে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, যেটা হচ্ছে 1 নম্বরের চেলুয়া বা চেলা, কার চেলা? ইউনূস মিয়ার চেলা নাহিদ, দলের মুখ্য আহ্বায়ক নির্বাচিত করা হয়। 5ই মার্চ 2025 মাগুরা ধর্ষণে শিকার 8 বছরের শিশুকন্যার মৃত্যু। 7ই মার্চ 2025 কি হয়? ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের পাশে নিষিদ্ধ ইসলামী সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খলিফাত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে। পুলিশ ছত্রভঙ্গ করতে ব্যাটন, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। 300 থেকে 5000 জনের মধ্যে অন্তত 36 জন আটক এবং 10 জন আহত হয়। শুরু হয়ে গেল গৃহযুদ্ধের আরেকটা উইং। মানে একের পর এক গৃহযুদ্ধ তৈরি করার জন্য উইং খুলছে। প্রথমে কি করলো? কারাগার থেকে সমস্ত দাগি সব আসামিদের বার করতে শুরু করলো। এরপর কি করলো? মৌলবাদীদের ঠেলে রাস্তায় নামালো। অন্যদিকে কি করলো? সংখ্যালঘুদের খুন ধর্ষণ শুরু করে দিল। তাহলে যে পরিবেশটা তৈরি হচ্ছে, একটা অরাজকতার পরিবেশ তৈরি হবে, আর যেটা চাইছে মোহাম্মদ ইউনূস। এবার চলে আসি 14ই মার্চ 2025 রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রোহিঙ্গা শিবিরে যান। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থ সংকটের কারণে খাদ্য রেশন কমানোর পরিকল্পনা বন্ধ করার প্রতিশ্রুতি দেন। তিনি আন্তর্জাতিক সমাজকে আর্থিক সমর্থনের আহ্বান জানান, যে জিনিসটা মোহাম্মদ ইউনূস দারুণ করতে পারে। এক সময় তিনি একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশনের হয়ে তিনি ফান্ড কালেক্ট করতেন, এবং তিনি যাতে ফান্ড কালেক্টটা খুব ভালোভাবে করতে পারেন, তাই ওই যে ফাউন্ডেশন, আমি নাম বলছি না ইচ্ছে করে, তারা খুবই শীর্ষ প্রভাবশালী ব্যক্তি, তারা মোহাম্মদ ইউনূসকে শান্তির নোবেল পাওয়ানোর ব্যবস্থা করেছে। কেন? তার কারণ দেখুন, কেউ যদি নোবেল পুরস্কার পায় তাহলে সে অন্য ধর্নাঢ্যদের কাছে খুব তাড়াতাড়ি, ধরুন আমি কথা বলছি, আফ্রিকাতে খুব ধনী মানুষ আছেন, তার কাছে ইউনূস যাবে ফাউন্ডেশনের টাকা নিতে। এবার সেলসম্যান যদি নোবেল পুরস্কার প্রাপ্ত হয় তাহলে তার একটু খাতির যত্ন জুটবে
এবং তাকে টাকাও দিয়ে দেবে, এই জন্যে তাকে নোবেল দেওয়া হয়েছিল, কারণ সে একটি ফাউন্ডেশনের সেলসম্যান ছিল। এই টাকা তোলা, আন্তর্জাতিক টাকা তোলা, তিনি একেবারে মাস্টার লোক, এবং তিনি এই কাজটা শুরু করে দিয়েছে। একদিকে দেশের গণতন্ত্র চেতনা সমস্ত কিছু ভেঙে দেবে, অন্যদিকে টাকা তুলতে শুরু করবে। আমি আপনাদের বলছি না যে সারদা কেসের মতো, অর্থাৎ চিটফান্ড চালানো লোক, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কর্মসূচির মধ্য দিয়ে গ্রামের মানুষের টাকা লুটে প্যারিসে তিনি মোচ্ছব করার লোক, প্যারিসে গিয়ে শ্যাম্পেন খাওয়ার লোক। আসলে তো গরিব, বাংলাদেশের গরিব মানুষের চোখের জল, সেই জল দিয়েই তো তার শ্যাম্পেন তৈরি হচ্ছে প্যারিসে। দেখছেন না তার পরিবারের লোকেরা কি করেছে অন্যান্য বিদেশে, আপনারা দেখুন না সামাজিক মাধ্যমে মত্ত অবস্থায় কি করছে তার পরিবারের লোকজন ইউরোপ আমেরিকায়। সুতরাং টাকা আবার তুলতে শুরু করেছে। এরপর 18ই মার্চ 2025 আতি মুসলিম রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা নেতৃত্বস্থানীয় নেতা আতাউল্লাহ আবু আম্মা জুনুনি নারায়ণগঞ্জে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে অবৈধ প্রবেশ, সন্ত্রাস ও বাধা সৃষ্টি সংক্রান্ত অভিযোগ আনা হয়। যেই কথা শুনবে না, আতি মুসলিম রোহিঙ্গা সালভেশন আর্মি, তারা লড়াই করছে, কথা যেই শুনবে না, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, কিছু দেখবে না, তাকে আগে জেলে ভরো। 23শে মার্চ 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জুলাই ওয়ারিয়ার্স নামে গঠিত একটি দল আওয়ামী লীগের বিরোধী প্রতিবাদে অংশ নেন এবং তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেন, না হলে ঢাকা পুরো শহর অবরোধ করবেন। অনেকে বলেন এই 48 ঘন্টাটাও বেঁধে দিয়েছেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। এবং এই জুলাই ওয়ারিয়ার্স এদের পথে নামিয়েছিল কে? এই যে নাহিদ ইসলাম দেখছেন, অর্থাৎ 1 নম্বর চেলুয়া, তাকে গিয়ে বলেছে ওদের বলো, বাড়িতে বসে খাচ্ছে, বলো জুলাই ওয়ারিয়ার্সের যে এক্ষুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ নিজে তো নিষিদ্ধ করতে পারছেন না, নিজে তো বিচারকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান এক নায়কতন্ত্র চালাবে। সেই জন্য বলছে যাও ওদের নাবাও। যারা জুলাই ওয়ারিয়ার্স অর্থাৎ জুলাইয়ের যোদ্ধা, তারা গিয়ে বলছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে 48 ঘন্টার মধ্যে, যাতে মোহাম্মদ ইউনূস মিয়া বলতে পারে না, আমাকে দেখো সবাই দাবি করছে, তাই আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়, তিনি তো অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তিনিই তো সব, তাহলে তাকে আবার জুলাই ওয়ারিয়ার্সের নামাতে হলো কেন? তার কারণ এই পশ্চিমের দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের পদলেহন করে ইউনূস মিয়া আজকে বড় হয়েছে, তিনি জানেন যে একটা সময় তাকে এই প্রশ্নের মুখে পড়তে হবে, তুমি কেন আওয়ামী লীগ সেই পার্টিটাকে নিষিদ্ধ করেছে, এটা অগণতান্ত্রিক কাজ। সেই জন্য তিনি জুলাই ওয়ারিয়ার্সদের নামিয়ে একটা নাটক তৈরি করলেন। এরপর 26শে মার্চ 2025 55তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণও দেন প্রধান উপদেষ্টা। সে কি মিষ্টি ভাষণ, দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে চান না। আসলে ভোগী এমন ভাব দেখান যে গামছা পরে যেন যোগী। 27শে মার্চ 2025 চীন সফরে ডক্টর ইউনূসের বিতর্কিত মন্তব্য। তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণ ল্যান্ডলকড, স্থল বেষ্টিত, সমুদ্রের সঙ্গে যোগাযোগের জন্য কোনো উপায় নেই এবং আমরাই এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক। কি বলেছিলেন? উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশান। বড় বড় কথা, সেলসম্যান তো ওখানে গিয়ে চীনকে বলে এলেন বড় বড় কথা, চীনের মতো কথা বললেন। তার ফল কি হলো? 9 এপ্রিল 2025 19 নভেম্বর 2024 থেকে রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি প্রাক্তন রাষ্ট্রসংঘ কর্মকর্তা খলিলুর রহমানকে জাতীয় উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করলো অন্তর্বর্তী সরকার। 13 এপ্রিল 2025 কি হলো? ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশের দুর্নীতি দমন মিশন এসিসির অভিযোগ করেন যে তিনি তার মাসি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে একটি জমি অধিগ্রহণ করেছেন। যদি তিনি 27 এপ্রিল পর্যন্ত আদালতে উপস্থিত না হন, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এই মর্মে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই সবই হচ্ছে দেখানো। তার কারণ তার একটা ভয় আছে, যদি গ্রেট ব্রিটেন যেখানে গণতন্ত্র আছে সেখানে যদি তার বিরুদ্ধে কথা ওঠে, সেই জন্য
চাপা দেওয়ার চেষ্টা করছে। এরপর চলে আসি একেবারে 17ই এপ্রিল 2025, বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু হলো। 15 বছর বাদে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ফের গাঢ় হলো। আলোচনা হয় 1971-এর যুদ্ধকালীন ক্ষতিপূরণ এবং ক্ষমা স্বীকারের ব্যাপারে। বাংলাদেশ ক্ষতিপূরণ বাবদ দাবি করে $4.52 বিলিয়ন, পাকিস্তান 1971-এর জন্য ক্ষমা চায়। এখন প্রশ্ন হচ্ছে, সবই হচ্ছে নাটক। আসলে পাকিস্তানকে দরকার ছিল মোহাম্মদ ইউনূসের। কেন? তার কারণ পাকিস্তান হচ্ছে চীনের চাকর বাকর, বাংলাদেশকে অতটা পাত্তা দেবে না সেটা বুঝেই গিয়েছিলেন। চীনে গিয়ে ওই ল্যান্ডলকড, উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশান বড় বড় কথা বলে ইউনূস মিয়া বুঝতে পারে চিড়ে ভিজবে না। তার কারণ এত কিছু বলার পরেও চীন যা দেবে বলেছেন, চীন তো ব্যবসায়ী, চীন যা দেবে বলেছে তাতে বুঝতে পারছে যে না, কিছুই পাওয়া যাবে না। তাই চীনের সবচেয়ে বড় চাকর, মানে খাস চাকর, বাড়ির রামু চাকর আর কি, রাম চাকর, যে পাকিস্তানকে গিয়ে ধরেছে এবং পাকিস্তানকে তুষ্ট করার চেষ্টা করছে। এমনিতেই আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করা, যে বাংলাদেশের রাজাকাররা ছিল, যারা একসময় পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে আসলে বাংলাদেশের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল, যারা জাতির বিশ্বাসঘাতক হিসেবে যারা রয়েছে, সেই রাজাকাররা জেগে উঠেছে। সেই জন্য পাকিস্তানকে নিয়ে আসতে হবে যদি তাতে কিছু হয়, এবং ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ যদি তাতে দেশ জুড়ে জাগিয়ে তোলা যায়। এরপর 22শে এপ্রিল 2025 কাশ্মীরের পহেলগাঁও বৈশানোর উপত্যকায় জঙ্গি হামলায় 26 জন নিরপরাধ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার প্রাণ যায়। অর্থাৎ সেই দুর্ভাগ্য মর্মান্তিক ঘটনা ঘটে কাশ্মীরে। 25শে এপ্রিল কি হলো? রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মধ্য দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুটি স্বাধীন বিভাগ বিভক্ত করা হয়। একটিতে ট্যাক্স, অন্যটিতে কাস্টমস কর্তৃপক্ষ থাকবে এবং IMF এর কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে। এবার আমি আপনাদের একটা কথা বলি, যে তারপর তো আপনারা জানেন 30শে এপ্রিল 2025 প্রাক্তন ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে 156 দিন পর হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করা হয়। অন্যদিকে ময়মনসিংহের একটি মন্দির ধ্বংস করা হয়। একই সঙ্গে 200 বছরের পুরনো শ্মশান গরুর বাজারে রূপান্তর করার প্রতিবাদ করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু শিক্ষকের ওপর হামলা হয়, তাকে বিদ্যালয় ছাড়তে বাধ্য করা হয়। দিনাজপুরে ভবেশচন্দ্র রায় নামে এক হিন্দু নেতাকে হত্যা করা হয় এবং প্রায় 150টি হিন্দু পরিবার বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। অর্থাৎ যখন পহেলগামের এই ঘটনা ঘটছে তখন হিন্দু নিধন চলছে। পহেলগামে যেমন প্যান্ট খুলে রাখা হয়েছিল কে হিন্দু, ঠিক সেই রকমভাবে বাংলাদেশে পাকিস্তানের সন্ত্রাসীদের বার্তা দেওয়ার জন্য শুরু হয়ে গেল হিন্দু নিধন। এটাও ইউনূস মিয়ার মাথা থেকেই বেরিয়েছে, তা নাহলে আর কে ভাববে? হ্যাঁ, এখানে ওদের নজরুল বলে একজন উপদেষ্টা আছে, সে এমনি চারিত্রিকভাবে একটু লম্পট, এই বিষয়ে অনেকেই জানেন। তাকে দিয়ে একবার চেষ্টা করলেন সামাজিক মাধ্যমে একটু পহেলগামের ঘটনা নিয়ে বলতে, কিন্তু বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আরে তারা তো আসলে বাঙালি, আসলে তো শুভবুদ্ধি সম্পন্ন, এমন চড় থাপ্পড় সেই উপদেশটাকে মারল যে সামাজিক মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই সে তার পোস্টটা ডিলিট করে দিল। চেষ্টা করেছিল ইউনূস মিয়া, পারেনি। আমি বলছি না যতটা ভাবছে সে এক নায়কতন্ত্র বাংলাদেশকে গিলে খাবে, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এত সহজে ছাড়বে না, তারাও লড়াই করবে। এরপর চলে আসি 2রা মে 2025, জাতীয় নিরাপত্তার উপদেষ্টা হওয়ার পর ডক্টর খলিলুর রহমান হিউম্যান করিডর নিয়ে কোনো চুক্তি ও আলোচনা হয়নি বলেন। প্রতিবাদীদের ধারণা ভ্রান্ত ও বিভ্রান্তিকর। কেন বলেছে? তার কারণ আপনারা জেনে রাখবেন যে শুয়োরের মাংস রাখাইন প্রদেশে যাবে। কেন যাবে? কারণ আরাকান আর্মিরা তারা শুকনো শুয়োরের মাংস চেয়েছে। কার কাছে চেয়েছে? আন্তর্জাতিক স্তরে। এবং ওই রাখাইন প্রদেশে আরাকানে ওই আরাকান আর্মির জন্যে যে মাংস যাবে সেটা নামবে কোথায়? ঢাকা বিমানবন্দরে। গোটা দেশের বুক চিরে যাবে আরাকান অর্থাৎ আর্মি অর্থাৎ রাখাইন প্রদেশে। এবার এই পুরোপুরি বিষয়টা ফাঁস হয়ে গেছে, সেই জন্যে ডক্টর খলিলুর রহমান বললেন না না এসব কিছু হয়নি, কারণ জানে আর যাই হোক বাংলাদেশের মানুষ তারা সাচ্চা মানুষ, তারা এইভাবে
যতই তুমি বড় উপদেষ্টা হও না কেন, যতই তুমি প্রধান উপদেষ্টা হও না কেন, যতই তুমি ইহুদিদের মঞ্চে গিয়ে রসিকতা করো না কেন, সেগুলো হয়তো মানেনি মন থেকে, এটা তো মানবেই না, হতেই দেবে না, দেশে আগুন জ্বলে যেত। তাই তাই কি হলো, প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া ডক্টর খলিলুর রহমানকে নাবালো, বললো যাও গিয়ে বলো সব বিভ্রান্ত করছে। 5ই মে 2025 চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে সাম্প্রতিক 4টি হত্যা মামলায় গ্রেফতার হিসেবে দেখানোর নির্দেশ দেয় উচ্চ আদালতে। জামিন রায়ের পরেও চিন্ময় কৃষ্ণের আইনজীবী বলেন অভিযোগ সুস্পষ্ট নয় ও প্রক্রিয়া একতরফা। বিচারের নামে প্রহসন হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। উচ্চ আদালত বলে দিয়েছে, তারপরেও চট্টগ্রাম আদালতে এই ধরনের ঘটনা। বুঝতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা কতটা ভেঙে পড়লে এই ধরনের ঘটনা ঘটে। 6ই মে 2025 হাইকোর্টের অন্য একটি বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস জামিন স্থগিত করে এবং 4টি নতুন মামলায় গ্রেফতারি নির্দেশ জারি করে। একই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্রিটেন থেকে চিকিৎসা করে দেশে ফেরেন। 8ই থেকে 10ই মে 2025 নাগরিক ঐক্য এবং তার সমর্থনে শাহবাগে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালায়। এটাও একটা নাটক, মঞ্চস্থ করছেন কে আর কেউ নয়, মোহাম্মদ ইউনুস। মাঝে মাঝেই তিনি নাট্যকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন, মানে তার তৈরি সব চেলুয়াদের নামিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এত ভয় কেন আওয়ামী লীগকে, আমি তো বুঝতে পারছি না। তাহলে কি কোথাও মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে? আরে ইউনুস সাহেব একবার মুখে বলুন তো, এত ভয় কিসের? আরে শেখ হাসিনা আপনারা বাধ্য করেছেন দেশ ছেড়ে পালাতে, এমন চমৎকার আপনারা পরিকল্পনা খসড়া করেছেন, এখনো কেন আওয়ামী লীগের ভয় পাচ্ছেন, ভূত দেখছেন, বুঝতে পারছি না। 10ই মে 2025 অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকবে। অর্থাৎ আওয়ামী লীগকে যে করেই হোক তার সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। এবার 17ই মে 2025 ভারতের পক্ষ থেকে বাংলাদেশে তৈরি গার্মেন্টস পণ্যের আমদানি সড়কপথে নিষিদ্ধ হয়, যার ফলে ভারতের মধ্য দিয়ে অন্যান্য দেশেও রফতানি মুখ থুবড়ে পড়ে। দেখুন, ইট মারলে তো পাটকেল খেতেই হবে ভাই। আপনারা ভারতের দিন রাত আপনারা ভারতের নিন্দে করবেন আর ভারত ছেড়ে দেবে। 22 মে 2025 ঢাকা ক্যান্টনমেন্টে সেনা অফিসারদের এক সমাবেশে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বক্তব্য, ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হওয়া উচিত, আর অন্তর্বর্তী সরকার নয়, এবার নির্বাচিত সরকার, দেশ চালানো প্রয়োজন। আর পাচ্ছিলেন না, কতদিন সহ্য করবেন মোহাম্মদ ইউনুসের, মানে ইউনুস মিয়ার ধ্যাসটামো? কতদিন আর সহ্য করবে, বলেই ফেলেছিলেন। 23 মে কি হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত অডিও ক্লিপ আসে। সেখানে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন হাসিনা। জানান ইউনুস বাহিনী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারা মানুষ হত্যা করেছে, বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে, যেমন সেন্ট মার্টিন দ্বীপটাকে বিক্রি করেই দিয়েছে। সেখানে সেন্ট মার্টিন মানে এটা অনেকটা পাকিস্তানের মতো, জানেন তো, পাকিস্তানের অনেক বিমানবন্দর আছে, অনেক বিমানপথ আছে যেখানে পাকিস্তান সেনারা কিছু করতে পারে না, সেটা পুরোপুরি অন্যদের হাতে রয়েছে, আশেপাশেও যেতে পারে না, আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক সেই রকমভাবে বাংলাদেশও বিক্রি করে দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি, সেখানকার মানুষরা, পর্যটকরা, বাংলাদেশের নাগরিকরা, পর্যটকরা, এমনকি ব্যবসায়ীরাও সেখানে ঢুকতে পারে না। হাসিনার দাবি এই সবই হচ্ছে নির্বাচন না করে আসন টিকিয়ে রাখার জন্য। একেবারে যে কথাটা সবাই বলতে পারছিল না, শেখ হাসিনা বলে দিয়েছিলেন 23 মে। এর ফলে 23 মে বলে ফেলেছে। এবার তো মহা মুশকিলে পড়ে গেছে ইউনুস মিয়া। কি করলেন দেখুন। 24 মে রাখাইন করিডোর নিয়ে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব শুরু হয়। সেনাপ্রধান স্পষ্টভাবে জানান কোনো জাতীয় সিদ্ধান্ত নিতে পারে একমাত্র নির্বাচিত সরকারই, এমনকি সেনাবাহিনীও তাতে মাথা গলাবে না। তার কারণ যে কোনো সেনাপ্রধান জানেন যে কোনো অংশ যদি একবার বিদেশি শক্তির হাতে চলে যায় তাহলে সেটাকে পুনরুদ্ধার করা কতটা মুশকিল। আপনার সামরিক ক্ষমতা থাকলেও আপনি পারবেন না। পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, সামরিক ক্ষমতা থাকলেও পারি না, তার কারণ আমরা গণতান্ত্রিক দেশ। এটাই হয়, একবার দখল হয়ে গেলে না, জবরদখল হয়ে গেলে কোনো তাকে আবার ফিরিয়ে আনা ভদ্রলোকের পক্ষে মুশকিল হয়। সেনাবাহিনীর সেনাপ্রধান, যে কোনো সেনাপ্রধান, আসিফ মুনিরের মতো ফিল্ড মার্শাল নয়, সেটা একটা একদম মানে ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী,
কিন্তু যে কোনো সেনাপ্রধান জানে একবার জবরদখল হয়ে গেলে ফিরিয়ে আনা খুব মুশকিল হয়। সেই জন্য বললেন, না, একমাত্র নির্বাচিত সরকার যা বলবে তাই করবো, আমরা কেউ নাক গলাবো না। 24 মে 2025 ইউনূস পদত্যাগের গুঞ্জন। একেবারে পদত্যাগ দেয়নি, কিন্তু নাহিদকে ডেকে নিয়েছিল চেলুয়া, বলল যাও সবাইকে গিয়ে বলো, একবার দেখো সামাজিক মাধ্যমে বলো, সাংবাদিকদের বলো যে আমি পদত্যাগ করব, আমি এই অবস্থায় চালাতে পারছি না। কেন? তার আগের দিন তো এমন চড় মেরেছে বাংলাদেশের সেনা প্রধান, ওই বিশেষ করে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়ার প্রবণতা, অর্থাৎ বিক্রি করার, মানে এতদিন ভাবছিল দেশটা তার বাপের, এবং বিদেশি শক্তিদের বলছে এটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও, সেটা নিয়ে নাও, আমাকে এটা দাও, ওটা দাও, আমার পরিবারের জন্য এটা করে দাও, প্যারিসের ওই ফ্ল্যাটটা দরকার, ওখানে এই দরকার, আয়ারল্যান্ডে আমার একটা এনজিওর অফিস দরকার, এসব করছিল। অর্থাৎ দেশের সঙ্গে বিদেশের ওই বিনিময় প্রথা চলছিল। এবার যেহেতু সেনাপ্রধান এমন চড় মেরেছে, সেই জন্য খুব গোসা হয়েছে। তখন কি হচ্ছে? তখন গুঞ্জন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে ও পদত্যাগ করবে, মানে ইউনূস পদত্যাগ করবে। এবং ঢাকায় 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের শেষে জানান অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এগুলো হচ্ছে লাগাতার আর কি, আমি না কাজ করতে পারবো না এরকম অবস্থায় আমাকে সেনাপ্রধান মেরেছে, যে পুরো বয়সে অভিমান করে যেসব কথাগুলো বলার, আসলে কিন্তু অভিমানও হয়নি, এগুলো সব নাটক। আসলে তাকে থাকতে হবে ওই একেবারে গদির গরম উত্তাপে, একেবারে শরীর চাঙ্গা হয়ে গেছে, সুতরাং ছাড়তে পারে। এরপর 24 থেকে 29 মে কি হলো? এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের ব্যাপক কর্মবিরতি, ফলে বাণিজ্য বন্ধ, রাজস্ব সংগ্রহে বিভ্রাট দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক সংগঠন, সরকারি কর্মচারী এবং সাধারণ জনগণের প্রতিবাদ বিক্ষোভ জোরালো হয়। দেখুন, যত সময় গড়াচ্ছে তত কিন্তু বিক্ষোভ এবার পুঞ্জীভূত হচ্ছিল, আগে থেকেই হচ্ছিল, এইবার ক্ষোভ ফেটে পড়ছে। এরপর 26 মে 2025 অর্থ মন্ত্রণালয়ের এক্সট্রাঅর্ডিনারি গ্যাজেট জারি হয় অবকাঠামোগত সংস্কারের জন্য। 1 জুন 2025 কি হয়? রাজধানী ঢাকায় শুরু হয় বিশেষ ট্রাইব্যুনাল বিচার। অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে 2024-এর গণবিদ্রোহ সম্পর্কিত মানবতা বিরোধী অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু, মানে একেবারে একতরফা বিচার হয়ে যাচ্ছে। এরপর কি? 6 জুন 2025 জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জনাব ইউনূস বলেন, বাংলাদেশের যুদ্ধ অবস্থায় রয়েছে এবং পরাজিত ফ্যাসিবাদী সরকারের দেশীয় আন্তর্জাতিক সমর্থকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ চলছে। পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের আকৃষ্ট করা হবে। বিপুল সংখ্যক তরুণ এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। বড় বড় বাতেলা 6 জুন। তার আগে আপনারা জানেন চত্থাপ্পড় খেয়েছে সেনাপ্রধানের হাতে, তারপর অভিমান করা, বুড়ো বয়সে ভীমরতি, অনেক নাটক তৈরি করা, অবশেষে আবার জাতির সামনে দাঁড়িয়ে বলা এবং মানুষকে আশ্বস্ত করা, মানে ভাই তোমরা আমাকে একটু সময় দাও। 7 জুন 2025 ঈদ উপলক্ষে সেনা ও নৌ প্রধান সহ তিনি চিফ অ্যাডভাইজার ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান সেনাপ্রধান। যদিও এটি প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক ব্যাপার হলেও ওই নির্দিষ্ট সময় রাজনৈতিক গুরুত্ব বহন করে। সত্যি তো গুরুত্বপূর্ণ, তার কারণ সেনাপ্রধানকেও উনি চটাতে চাইছেন না। প্রথমে ভেবেছিলেন যে তিনি তার উপদেষ্টাকে বসিয়ে দিয়ে সেনাপ্রধানকে, যেহেতু রাশিয়াতে গেছে, সেনাপ্রধানকে দূরে গেছে, সেই সুযোগে কি করেছে? চোরের মতো নিজের একটা লোককে বসিয়ে দিয়েছে নিরাপত্তা উপদেষ্টা করে। সেনাপ্রধান ফিরে এসছে, চেষ্টা চলেছে বারবার সেনাপ্রধানের বিরুদ্ধে অন্য সেনাদের খেপিয়ে তোলা, অন্যদের তৈরি করা, পারছে না। তখন বলছে না, আমি যখন পারছি না, তখন বুঝে গেছে নিজের কমজোরি, ভাব করে নেওয়ার চেষ্টা করেছে। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিফ অ্যাডভাইজারের সঙ্গে সেনাপ্রধানের ঈদ উপলক্ষে নৌপ্রধান, সেনাপ্রধান এদের সঙ্গে বসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অন্তত ইউনূস মিয়ার কাছে। এরপর 10 জুন 2025 ভারতের অসম সরকারের অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে জোরদার নির্বাসন শুরু ঘোষণা হয়। ফলে মে জুন মাসে প্রায় 303 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হয়, অর্থাৎ পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়। 13 জুন 2025 প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক ও বিচার সংক্রান্ত সংস্কার গ্রহণযোগ্য হলে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে। বাতেলা এবং প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। 18 জুন 2025 কি হয়েছে? বিশ্বব্যাংকের বাংলাদেশের মাসিক জ্বালানি নিরাপত্তা ও বায়ু দূষণ সংক্রান্ত উন্নতি প্রকল্পে
640 মিলিয়ন মঞ্জুর করে এবং 350 মিলিয়ন এলএনজি আয়ের জন্য এবং বাকিটা পরিবেশগত এবং গুণমান উন্নয়নের কাজে লাগানোর জন্য। এগুলো সমস্ত পেয়েছে। দেখুন, নিজে খুব ভালো, মানে ভিক্ষেটা তো ভালো করতে পারে, তো দেশের জন্য যদি করে খারাপ কি? এবং আসলে এই টাকাটা তো এই সমস্ত উন্নয়ন প্রকল্পে বলছে, আসলে কতটা তাদের পকেটে ঢুকছে, কতটা তার উপদেষ্টা চেলুয়াদের পকেটে ঢুকছে, সেটার বিচার তো এখন হচ্ছে না। 26শে জুন 2025 অন্তর্বর্তী সরকার জাতীয় স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প ঘোষণা করে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রতিটা জেলায় নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তার সঙ্গে আমি আপনাদের বলছি, বাংলাদেশের মিডিয়া যে খবরটা দিতে পারছে না, এর বরাতগুলো কারা পাচ্ছে একটু দেখে নেবেন। তার কারণ এর যারা কন্ট্রাক্টর, যারা সরকারি টাকা যারা হাতাবে, তারাও তৈরি। অন্যদিকে কেন হচ্ছে জানেন? এই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এগুলো তো নয়, আগে তো নির্বাচন করানোর কথা ছিল, তারপর তো নির্বাচিত সরকার আসবে, এইগুলো করে যদি সময় কাটানো যায় তাই চেষ্টা করছে। 2রা জুলাই 2025 আইসিটি ট্রাইব্যুনালের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড। যেদিন তিনি দেশে ফিরবেন সেদিন থেকেই কার্যকর হবে শাস্তি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের দিবস সরকারি ছুটি হিসেবে ঘোষণা হয়। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা যদি ফিরে আসেন, যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে প্রথম 6 মাস তাকে কারাবাস করাতে হবে। সেই জন্য তিনি, এটা অনেক দিন ধরে তার পরিকল্পনা ছিল, কারণ তিনি ভয় পাচ্ছেন যেভাবে শেখ হাসিনার লোকেরা বিভিন্ন জায়গায় জেগে উঠছে, খবর তো পৌঁছাচ্ছে, তাতে তিনি ভয় পাচ্ছেন। এইদিকে দেশের মানুষও তার ওপর ক্ষুব্ধ। আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত ব্লান্ডার, বড় বড় ভুল করে এসছেন। চীনের সঙ্গে কিছুই হলো না, এত বড় বড় কথা বললেন গিয়ে। পাকিস্তানের পা চেটেও লাভ নেই, তার কারণ পাকিস্তান এই মুহূর্তে ভারত এমন মার মেরেছে ওই কয়েকদিনের মধ্যে, নটি তাদের ঘাঁটি আমরা সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, তাদের এয়ার ডিফেন্স আমরা উড়িয়ে দিয়েছি। তখন বুঝতে পারছে যে কী হবে। এইদিকে যে ছিল ডেমোক্রেটদের বাবা বলতেন মোহাম্মদ ইউনুস, বাবারাও নেই, এখন চলে এসেছে ডোনাল্ড ট্রাম্প, চেষ্টা করছে ট্রাম্পকে অনেক কিছু বলার। এবং আপনারা জানেন যে শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, অনেক দেশের সঙ্গে ট্রেড ট্যারিফ হয়েছে, ভারতের সঙ্গেও হয়েছে, অস্বীকার করব না, কিন্তু বাংলাদেশকে কোথায় ঠেলে ফেলে দিয়েছে একটু দেখুন। এবার আপনারা বলতে পারেন না, ভারতের সঙ্গেও তো এত কর চাপিয়ে দেওয়া হয়েছে, ট্রেড ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কথা মনে রাখবেন, কোনো গর্ব করে বলছি না, বিনয় সহকারে বলছি, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক বুঝে নেবে। তার কারণ আদান প্রদান, বিভিন্ন ব্যবসা রয়েছে, আমাদের বিরাট মার্কেট রয়েছে, সেই মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার। কিন্তু বাংলাদেশ একটা মাটির গোলা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছুই নয়। সুতরাং ভারতের সঙ্গে তুলনা করবেন না। কিন্তু বাংলাদেশের কতটা ক্ষতি হয়েছে এই নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড ট্যারিফে, সেটা আপনারা নিজেরাই বুঝে নিন। এরপর 11ই জুলাই 2025 জুলাই শহীদ স্মৃতি নির্মাণ প্রকল্পের জন্য বাদাম মঞ্চে জেলার প্রধান স্মৃতিস্তম্ভ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রকল্পটি সরকারি উদ্বোধন করা হয়, অর্থাৎ নির্বাচনের কাজ চলছে না, ভোটার লিস্টের কাজ চলছে না, এইসব স্মৃতিসৌধ করছেন, সময় যত কাটানো যায়। 16ই জুলাই 2025 জাতীয় নাগরিক পার্টি এনসিপি গোপালগঞ্জ র্যালিতে সহিংসতা, পুলিশ ও সন্ত্রাস বাহিনীর সংঘর্ষে অন্তত 4 জন নিহত, কয়েকজন আহত এবং উত্তপ্ত গোপালগঞ্জে কারফিউ ঘোষণা হয়। আসলে কি? আসলে গোপালগঞ্জ, আপনারা জানেন গোপালগঞ্জ হচ্ছে, সেখানে মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেশি, সেখানে শেখ মুজিবের নিজের দেশের বাড়ি, শেখ হাসিনার দেশের বাড়ি। সেখানে গিয়ে একটু শুধুমাত্র দেখলো যে কি অবস্থা ওখানে, কারণ গোপালগঞ্জ সেখানে কিন্তু এতদিন ঢুকতে পারেনি। সেনা নিয়ে পুলিশের মতো, কাপুরুষের মতো জাতীয় নাগরিক পার্টি সেখানে ঢোকে, এবং আমরা আপনাদের ছবি দেখিয়েছি যে কিভাবে মিলিটারি যানবাহন ব্যবহার করেছিল সেদিন এনসিপি। আসলে গোপালগঞ্জে কিচ্ছুই না, আওয়ামী লীগকে চমকাতে গিয়েছিল। 21শে জুলাই 2026 ঢাকায় F7 বিমান দুর্ঘটনা। সেনাবাহিনীর মহড়ার সময় একটি স্কুল ও কলেজ বিল্ডিং ভেঙে পড়ে। দুর্ঘটনায় অন্তত 29 জন নিহত এবং 164 জন আহত হয়। দেখুন, এটা খুব মর্মান্তিক দুর্ঘটনা, আমরাও অত্যন্ত মর্মাহত। ভারত থেকে যাবতীয় সাহায্যের কথা বলা হয়েছে, আমাদের ডাক্তার গিয়েছে, আমাদের ওষুধ গিয়েছে। বড় বড় ইউটিউবার, ওই বাংলাদেশের ইউটিউবার আছে, এক সময় অনেকে বলতেন তিনি কার এজেন্ট যেন, আমি সেই জায়গায় যাব না, পিনাকি ভট্টাচার্য অনেক কিছু বলেছে, কিন্তু ভারতের কাজটা করেছে।
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা করার জন্য 2 ভারতীয় বিশেষজ্ঞ, একজন নার্সিং সহকারীর একটি দল ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রক জানায়, বিশেষজ্ঞরা ভারতের রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং নয়াদিল্লির সফরজং হাসপাতাল থেকে গিয়েছেন। দেখুন, এরপর পরপর কতগুলো ঘটনা রয়েছে। আমদানি থেকে শুরু করে মার্কিন পণ্য আমদানি, বড় বড় কথা, প্রতিশ্রুতি, বাংলাদেশের কাগজে জোর করে হেডলাইন করানো, দেশের মানুষকে দেখানো দেখো কত ভালো আছি, সেটা বাংলাদেশের মানুষই বলতে পারবেন, আপনারা নিজেরাই জানেন। এসব তো চললো, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যেটা 30 থেকে 31শে জুলাইয়ে একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন করে। তারা জানায়, সশস্ত্র বাহিনী এবং মানবাধিকার লঙ্ঘন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাঁক এখনও পূরণ হয়নি এবং অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেও নিউ ইয়র্কের মার্কিন যুক্তরাষ্ট্রে হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার জানিয়ে দেয়, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে। এবার 31শে জুলাইতে বিএনপি ও ছাত্র সমর্থিত জুলাই যোদ্ধারা শাহবাগ মোড় অবরোধ করে, জুলাই সনদ প্রণয়নের দাবি করে। সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। জুলাই শহীদ, জুলাই যোদ্ধা স্বীকৃতি প্রদান করা, রাষ্ট্রীয় দায়িত্ববোধ, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ভাতা, আইনি সুরক্ষা নিশ্চিত করা, জুলাই চার্টার চুক্তি স্বীকৃতি, সনদ, বিচার সংক্রান্ত তত্ত্বাবধানে স্বাধীন কমিশন প্রণয়ন করা ইত্যাদি দাবিতে কিন্তু 31শে জুলাই থেকেই শুরু হয়ে গেছে শাহবাগে আবার বিক্ষোভ। এরপর 3রা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবিক কারণে মানবিকতা লঙ্ঘন করা এবং মানবিকতার সঙ্গে অপরাধ করার দোষে, মানে একটা রাষ্ট্রপ্রধান, প্রাক্তন রাষ্ট্রপ্রধান, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে আসে। ট্রাইব্যুনালের শুনানি শুরু হয়ে যায় এবং 3রা আগস্ট আইসিটি ট্রাইব্যুনালে সেটা অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করে। অন্যদিকে ঢাকায় এনসিপির এক ছাত্র নেতৃত্বাধীন কর্মসূচি সমাবেশ হয়। অংশগ্রহণকারীরা নতুন সংবিধান প্রণয়নের দাবি করে এবং নতুন বাংলাদেশ নির্মাণ প্রতিশ্রুতি দেন। আমি আপনাদের একটা কথা বলি, 3রা আগস্টে এই যে শুরু হয়ে গেল, অর্থাৎ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি শেখ হাসিনার বিরুদ্ধে, আসলে আওয়ামী লীগকে খুব ভয় পায় এবং এই আওয়ামী লীগের ক্ষমতাকেও খুব ভয় পায়। আওয়ামী লীগ কি সব ভালো কাজ করেছে? এমনটা কেউ নিশ্চয়ই বলবে না। আওয়ামী লীগে কি দাগি, আসামি, বলা যেতে পারে দুর্নীতিগ্রস্ত মানুষ ছিলেন না? অবশ্যই ছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, একটা যদি গণতান্ত্রিক দেশ হয় সেখানে তো সব দেশ লড়তে পারবে, সবাই থাকবে। আওয়ামী লীগের সবাই কি খুব খারাপ ছিলেন? আওয়ামী লীগের কর্মী সমর্থক তারাও কি খুব খারাপ ছিলেন? তারাও কি সবাই লুটে পুটে নিয়েছে? একেবারেই না। আসলে আওয়ামী লীগকে ভয় পায় মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস জানে যে আওয়ামী লীগই একমাত্র তার পাকা ধানে মই দিতে পারে। সেই জন্যই কিন্তু বারবার শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ষড়যন্ত্র করছেন। এবার আমি আপনাদের বলে রাখি, আমি তো সবই পড়লাম, কিন্তু অনেক কিছু অংশ আমরা বাদ রেখেছি। কীরকম? যেমন প্রথম 10 মাসে 11টা বিদেশ ভ্রমণ করেছে। আপনি বলবেন, মোহাম্মদ ইউনূস তো টাকা মেরে মেরে ছোটোবেলা থেকেই বড় লোক ছিল, গ্রামের মানুষের টাকা মেরেছে, তার টাকার অভাব কি? দেখুন, রাষ্ট্রীয় মর্যাদায় যাওয়া আর এমনি বড়লোক হয়ে ঘোরা দুটোর মধ্যে আলাদা। এবং এই যে বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন, কাজের কাজ কিচ্ছু হয়নি, শুধুমাত্র কি নিজের পছন্দের নারী পুরুষদের নিয়ে তিনি মোচ্ছব করেছেন কাদের পয়সায়? বাংলাদেশের খেটে খাওয়া মানুষের পয়সা। এই যে এখন রাজ্যসভায় উচ্চকক্ষ তৈরি করার চেষ্টা করছে এবং তার পাশাপাশি তিনি কি করছেন? তিনি বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। এর জন্য বিপুল অর্থ ব্যয় বহন করছে এবং এখনো পর্যন্ত যা অবস্থা, নির্বাচন কিছুতেই হতে পারবে না নির্ধারিত সময়। ভোটার লিস্ট থেকে শুরু করে বিভিন্ন সীমানা নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এখন যা অবস্থা অনেকটা পিছিয়ে রয়েছে। সুতরাং খুব তাড়াতাড়ি নির্বাচন হচ্ছে না। আদৌ নির্বাচন হবে নাকি সন্দেহ রয়েছে। নির্বাচন ততদিন হবে না যতদিন না মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন তিনি সংবিধান বদলে দিয়ে রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতির ক্ষমতা এমনভাবে বদলে দেবেন যে নির্বাচিত হয়ে যেই আসুক না কেন, তিনি যাতে অ্যাবসলিউট পাওয়ার, পুরোপুরি ক্ষমতা ভোগ করতে পারে। এখন হিটলার দেখেছি, স্ট্যালিন দেখেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায়, ইতালিতে মুসোলিনিকে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় চার্লস চেসেস্কুকে দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা শাসকের পতন দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইউনূসের পতন কবে হবে? এক নায়কতন্ত্র ধীরে ধীরে বাংলাদেশের সরলমতি মানুষকে তিনি আচ্ছন্ন করে ধীরে ধীরে ক্ষমতা দখল করে নিয়েছেন।
এত তাড়াতাড়ি কি তার সরকার পড়বে? এত তাড়াতাড়ি কি তার মৌরসিপাটটা বন্ধ হবে? তার অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়ে যে আনন্দ, যে সুখ পাচ্ছেন, সেই সুখ কি এত তাড়াতাড়ি ঘুচবে? উত্তর দেবে সময়। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি অন্য ক্ষেত্রে দেখেন, হিটলার থেকে, মুসোলিনি থেকে অন্যান্যদের ক্ষেত্রে ধীরে ধীরে তারা ক্ষমতায় এসছে এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং একটা কর্মসূচির মাধ্যমে। কিন্তু মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসছেন শুধুমাত্র বিদেশি শক্তি, বিদেশি মুদ্রা এবং অর্থের জোরে, এবং দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিবেশ, কোনো গণ আন্দোলন নয়, সংস্কার নয়, গৃহযুদ্ধের পরিবেশ গড়ে তুলে তিনি চাইছেন ক্ষমতায় টিকে থাকতে। ইতিহাস কি বলে জানেন? ধূমকেতুর মতো, মানে যেভাবে উত্থান হয়েছে উল্কার মতো, সেইভাবেই তার পতন হবে। সত্যি কি তাই? আপনারা কি মনে করেন? অবশ্যই জানাবেন।